মহারাজকে প্রণাম জানিয়ে আজকের স্বাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের বই দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি। আমরা পড়ছি 112 পাতা থেকে, যেখানে মহারাজ একটি আলোচনা সভায় বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। মহারাজকে প্রশ্ন করা হয়েছে, ম্যাচিওরিটি বলতে আপনি কি বোঝাচ্ছেন? উত্তর, সচেতন অবস্থা, অ্যাওয়ারনেস। মেডিকেল সার্টিফিকেট দেওয়ার সময় ডাক্তারবাবু লেখেন, হি ইজ ফিজিক্যালি ফিট অ্যান্ড মেন্টালি অ্যালার্ট। এই অ্যালার্ট মানে কি? এটা নিয়ে চিন্তা করুন। আমি কি বহির্জগৎ ও অন্তর্জগৎ সম্বন্ধে অ্যালার্ট? এই দুই জগতের মধ্যে যখন সম্পর্ক স্থাপন করি তখন সেটা অ্যাকশন। এই অ্যাকশন সম্বন্ধে আমি কি সচেতন? জীবনের টোটালিটি সম্বন্ধে সচেতন হওয়াই ম্যাচিওরিটি। প্রশ্ন, ফিজিক্স আর সাইকোলজি পড়লে কি ম্যাচিওরিটি আসবে? উত্তর, আসবে কি? তাহলে তো এই দুটি বিষয়ে যারা পড়াশোনা করেছে তারা সবাই জীবন জিজ্ঞাসার উত্তর খুঁজে পেত। দেখুন, যুগে যুগে মানুষ যা চেয়েছে তা হলো দৈহিক স্তরে সার্ভাইভাল এবং মানসিক স্তরে পূর্ণতা। বর্তমানে বিজ্ঞানের সাহায্যে প্রথমটির অনেকখানি সমাধান করা সম্ভব হয়েছে, কিন্তু দ্বিতীয়টির নয়। ফলে আজকের মানুষ খুব বেশি করে সাইকোলজিক্যাল প্রবলেমের মুখোমুখি হচ্ছে এবং এটির সমাধান করতে না পারায় তার ফিজিক্যাল সার্ভাইভাল নতুন নতুন সমস্যার সামনে পড়ছে। পারমাণবিক অস্ত্রসজ্জা, গৃহবধূ হত্যা ইত্যাদি এর লক্ষণ। এই যে সমস্যা, এর সমাধান সাইকোলজি পারবে কি? প্রথমত, আর 5টি বিজ্ঞানের মতোই মনোবিজ্ঞান গড়পড়তা সূত্র নিয়ে কাজ করে, অথচ প্রতিটি মানুষের চরিত্র বা মন শেষ বিচারে ইউনিক, বৈশিষ্ট্যময়। দ্বিতীয়ত, সাইকিয়াট্রিস্ট চেষ্টা করেন যাতে রোগী সমাজের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, এবং এই খাপ খাইয়ে নেওয়াকে তিনি মানসিক সুস্থতা বলেন। কিন্তু প্রশ্ন হলো, একটি করাপ্ট সমাজে খাপ খাওয়ানোকে কি আদৌ সুস্থতা বলবো? প্রশ্ন, তাহলে সমাধান কি? বিজ্ঞানকে বাদ দিয়ে কি বাঁচা উচিত? উত্তর, না, বিজ্ঞান দরকার, কিন্তু বিজ্ঞান মানে কি শুধু কতগুলো বিষয় অথবা একটা বিশেষ দৃষ্টিভঙ্গি? বিশ্লেষণাত্মক জ্ঞানকেই তো বিজ্ঞান বলবো। যে দৃষ্টিভঙ্গি সব কিছুকে বিশ্লেষণ করে দেখতে চায়, এমনকি পুরনো বা অন্যের আবিষ্কৃত তত্ত্বকেও পরীক্ষা করে দেখতে চায়, সেটাই তো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, তাই না? প্রশ্ন, তার মানে আপনি মুক্ত দৃষ্টিভঙ্গির কথা বলছেন তো? উত্তর, ঠিক ধরেছেন। মুক্ত আমি কিভাবে হতে পারি? যদি পরিবেশ এবং আমার মনের সংস্কার আমার উপর চেপে থাকে, তবে কি সেটা মুক্ত অবস্থা? পরিবেশের প্রভাব কাটানো খুব একটা কঠিন নয়। আমেরিকার হিপিরা কিংবা আমাদের দেশের তরুণেরা এটি কাটাতে চেষ্টা করে কিছুটা সফল হয়েছে। কিন্তু মনের বা অন্তর্জগতের প্রভাব কাটাবো কিভাবে? আমার নিজস্ব বিশ্বাস, অভ্যাস, রুচি ইত্যাদির প্রকৃত রূপ সম্বন্ধে আমি তো সচেতনই নই। আগে এগুলো সম্বন্ধে সচেতন হতে হবে, তবেই আসবে মুক্ত দৃষ্টিভঙ্গির কথা। এটি পেতে হলে নিজেই নিজের প্রদীপ হয়ে ওঠা দরকার। একাধারে ছাত্র ও শিক্ষক হতে হবে আমাদের। প্রশ্ন, অন্যের কাছ থেকে কিছু শিখব না? অন্যের মতের কোনো কি দাম নেই? উত্তর, নিশ্চয়ই আছে, কিন্তু অন্যের মত বা উপলব্ধি কীরকম সেটা দেখুন। টুরিস্ট বইয়ের ম্যাপের মতো রাস্তাটা আমাকেই চলতে হবে। এই যে নিজে চলা, পথ খুঁজে নেওয়া, আবিষ্কার করা, এর মাধ্যমেই প্রকাশিত হয় প্রকৃত জ্ঞান। প্রশ্ন, আমরা মনে করি আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, এজন্যই তো আপনাকে ডেকে এনেছি। আমরা শিখতে চাই আপনার কাছ থেকে। উত্তর, আমার কিছু শেখাবার নেই, আমি নিজেই ছাত্র। আর যদি মনে করেন আপনারা আমার কাছে শিখতে পারবেন, তবে সেটা আমার কাছে দুঃখের বিষয়। আমি আপনাদের কিছু শেখাচ্ছি না, জীবন ও জগৎ সম্বন্ধে আমার যে অভিজ্ঞতা সেটাই বলছি।
এই অভিজ্ঞতা কিন্তু আমার কাছেও শেষ সত্য নয়। সেজন্যই বলছি, আমার একটা কথাও বিশ্বাস করতে হবে না, মানতে হবে না। বিচার করুন, পরীক্ষা করুন। যদি মনে হয় আমার কথা ভুল, ছুঁড়ে ফেলে দিন আমার মতকে। আর আমার মতকে ঠিক বলে মনে করলে আপনার দেখুন যে আপনার অভিজ্ঞতা বা আমার অভিজ্ঞতায় আপনি উদ্ভাসিত কেন হবেন। নিজেই নিজেকে উদ্ধার করুন, নিজেই নিজের প্রদীপ হয়ে জ্বলে উঠুন। প্রতিফলিত আলোকের দাম কি? চাঁদের আলোয় কবিতা লেখা যেতে পারে, কিন্তু সোলার সেলকে কি অ্যাক্টিভ করা যায়? প্রশ্ন, কিন্তু অন্যকে তো আমরা সাহায্য করি, আপনি একে স্বীকার করেন না? উত্তর, অন্যকে সাহায্য করে আপনি তাকে আপনার ওপর নির্ভরশীল করে তুলতে পারেন, কিংবা সে যাতে নিজে চলতে পারে সেই চেষ্টা করতে পারেন। প্রকৃত সাহায্য কোনটা? একজন ক্ষুদ্র সুখ, ক্ষুদ্র জীবনে আবদ্ধ হতে চাইছে, তাকে সেই কাজে উৎসাহ দেওয়া, অথবা সে যেসব অজ্ঞানতার মধ্যে পড়ছে সেই অজ্ঞানতাকে সে যাতে বুঝতে পারে সেই পথ দেখানো। কিন্তু এই কাজ করতে গেলে নিজের সীমাবদ্ধতা সম্বন্ধেও সতর্ক থাকতে হয়, না হলে সাহায্যের নামে নিজস্ব বিশ্বাস আপনি চাপিয়ে দিতে পারেন, যেটা মারাত্মক ব্যাপার। এক কারাগারের বদলে অন্য কারাগারে গিয়ে লাভ আছে কিছু? লোহার শেকলের বদলে সোনার শেকল। অন্যকে সাহায্য করার পেছনে নিজের ইগো স্যাটিসফ্যাকশনের বাসনা নেই তো? যাই হোক, আমরা আগের প্রসঙ্গে আসি। আলোচনা হচ্ছিল সত্যকে জানতে হলে মুক্ত দৃষ্টিভঙ্গি দরকার। মুক্ত আমরা কিভাবে হতে পারি? কিন্তু এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আরেকটি প্রশ্ন চলে আসছে, মুক্তি বলতে আমরা কি বোঝাচ্ছি? প্রশ্নকর্তা 1, 2, 3 সবাই বলেছেন দুঃখ, ভয়, দুশ্চিন্তা ইত্যাদি থেকে মুক্তি, সুখ দুঃখ দুই থেকেই মুক্তি, ক্ষুদ্র অহং থেকে মুক্তি। উত্তর, ঠিক। সাধারণভাবে আমরা দুঃখ থেকে মুক্ত হতে চাই, যেটা সুখকর তা থেকে মুক্তি চাই না। দুঃখকে পরিত্যাগ করতে চাইছি, কিন্তু সিনেমা, খেলা, উপন্যাস, বন্ধু, আত্মীয়কে ত্যাগ করতে চাই না। কিন্তু সুখ আর দুঃখ কি আলাদা জিনিস? যে বস্তু বা মানুষকে পেলে সুখী হই, সেই বস্তু বা মানুষকে না পেলেই দুঃখী হই, তাই তো? ধরুন আপনি চেইন স্মোকার, সিগারেট পেলে সুখী হচ্ছেন, না পেলে দুঃখ পাচ্ছেন। অর্থাৎ সিগারেটকে কেন্দ্র করেই আপনার সুখ দুঃখ আসছে। যে মানুষটিকে ভালোবাসেন তাকে পেলে আপনি সুখী, না পেলে দুঃখী। অর্থাৎ ওই মানুষটিকেই কেন্দ্র করে আপনার জীবনে সুখ দুঃখ আসছে। তাহলে সুখ দুঃখের পেছনে মূল রহস্যটি কি? প্রশ্ন, প্রথম কর্তা বলছেন এই দুটি একই বস্তুর এপিঠ আর ওপিঠ। আর একজন বলছেন সুখ চাইলে দুঃখকেও নিতে হবে। মহারাজ উত্তর দিলেন, ঠিক, কিন্তু আরও গভীরে যান। মন কেন একটা বস্তু বা মানুষকে সুখকর বা প্রিয় মনে করছে, এটা দেখার চেষ্টা করুন। প্রশ্ন, এটা মনের খেলা, মনের স্বভাব? উত্তর, স্বভাব বললে তো গভীরে যেতে পারবো না। মনের দিকে তাকান। সুখ দুঃখের পেছনে মূল রহস্য কি? মনের নির্ভরতা, তাই না? একটা বস্তুকে পেয়ে আমি সুখী হচ্ছি, অর্থাৎ আমার সুখের স্টিমুল্যান্ট হলো ওই বস্তুটি। আমার মনে সুখ ওঠাবার জন্য আমি বিশেষ বস্তু ও মানুষকে ব্যবহার করছি স্টিমুল্যান্ট হিসাবে, এবং এইভাবেই ওইগুলোর ওপর আমি নির্ভরশীল হয়ে পড়ছি। কেন এভাবে আমরা কোনো বস্তু বা মানুষের উপর নির্ভর করি? বেঁচে থাকার জন্য। মহারাজ উত্তর দিয়েছেন, নিজের মনের দিকে তাকান। আপনি সিগারেটের ওপর নির্ভর করেন, সিগারেট না পেলে মনের কীরকম অবস্থা হয়? প্রশ্নকর্তা বলছেন, মন খালি বলে কখন খাবো কখন খাবো, কীরকম যেন একটা অস্বস্তি বোধ হয়। উত্তর, এই অস্বস্তি বোধকে ভালো করে লক্ষ্য করেছেন কখনো? আর একটা উদাহরণ দিই, আপনি আপনার স্ত্রীর ওপর নির্ভর করেন,
তিনি যদি বহুদিন ধরে তার বাবার বাড়িতে গিয়ে থাকেন, তখন আপনার মনের অবস্থা কেমন হয়? ফ্র্যাঙ্কলি বলুন। প্রশ্নকর্তা বলছেন, মনটা ফাঁকা ফাঁকা লাগে। উত্তর, ঠিকই বলেছেন। মনের দিক থেকে আমি শূন্য, অপূর্ণ, খণ্ড। এই শূন্যতাকে ভরিয়ে তোলার জন্য আমি কোনো কিছু চাইছি। এটিই মানুষের জীবনের অন্যতম মৌল সমস্যা। এই সমস্যাকে দূর করা যায় কিভাবে? মহারাজ উত্তর দিয়েছেন, অধিকাংশ মানুষ মনে করে কোনো বস্তু বা মানুষ বা চিন্তা দিয়ে এটাকে দূর করা যাবে। কিন্তু এই সমাধান যে সাময়িক, তা তো আপনারা নিজেদের জীবনেই অনুভব করেছেন। তাহলে আমি কি করব? বিভিন্ন স্টিমুল্যান্ট ব্যবহার করে আমি এর সমাধান করছি না, একে এসকেপ করছি। এসকেপ করে যদি সমাধান না হয়, তখন আমরা কি করব? প্রশ্নকর্তা বলছেন, একে ফেস করব। উত্তর, ঠিক বলেছেন। যেসব স্টিমুল্যান্ট আমি ব্যবহার করি, তার একটা ব্যবহার না করলে মনে যে শূন্যতার বা যে দুঃখের ভাব ওঠে, আমি সেটার মুখোমুখি হব। এই শূন্যতাকে অনুভব করার চেষ্টা করব যতক্ষণ পারি, এবং এভাবেই যে শূন্যতাকে ভয় করতাম, সহ্য করতে পারতাম না, তাকে সহ্য করতে শিখব, তাকে সারা জীবনের অঙ্গ করে নিতে পারব। প্রশ্ন, সারা জীবন এই দুঃখকে বয়ে নিয়ে বেড়াবো? তাছাড়া বিভিন্ন বস্তু ত্যাগ করে অনেকগুলো শূন্যতা তৈরি হবে না? এর উত্তর মহারাজ দিয়েছেন, এই প্রশ্নেই বোঝা যাচ্ছে যে আপনি এটিকে কখনো সরাসরি দেখেননি, বুদ্ধি দিয়ে ধরার চেষ্টা করছেন। আমি আপনাকে বুদ্ধি দিয়ে অনুমান করতে বলছি না। সরাসরি দেখুন, যে শূন্যতা অনুভব করছেন, সেই ফিলিংটাকে সমস্ত মন দিয়ে অনুভব করুন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই ওটা মিলিয়ে গেছে, পরিবর্তে এসেছে এক প্রশান্তির ভাব। মন শান্ত হয়ে গেছে। আমাদের অন্তরে যে আনন্দের উৎস রয়েছে, সেটাকে বোঝা যায় এই বেদনার গভীরে গেলে। আর আপনি জিজ্ঞেস করলেন অনেকগুলো শূন্যতার কথা। শূন্যতা কি অনেক রয়েছে? এর তীব্রতা কম বেশি হয়, কিন্তু এটা মূলত একটাই। আঘাত নানা কারণে হয়, এর প্রতিক্রিয়াও নানানভাবে প্রকাশিত হয়, কিন্তু ভালো করে লক্ষ্য করুন, দেখবেন আঘাতের অনুভব একই রকম, যদিও এর তীব্রতা কখনো বেশি, কখনো কম। আমরা আজকে 116 পাতা পর্যন্ত পড়লাম। পরের দিন এর পর থেকেই আরম্ভ হবে।